বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করলেন। শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। শেখ হাসিনার বিদায়ের পরে পরবর্তী সরকার যে ব্যাপক সমর্থন পেয়েছিল সেটা কিন্তু ম্লান হতে শুরু করেছে এবং অধ্যাপক ইউনূস এখন চাপের মুখে পড়েছেন। দেশে আসলে কি ঘটতে চলছে? সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, এবার কিন্তু একেবারে গ্যাড়াকলে পড়ে কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, একদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের জন্য চাপ, অন্যদিকে কিন্তু আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্রে এবার আর রেহাই নেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের। এছাড়াও সরকারের বেশ কয়েকজন উপদেষ্টারাও কিন্তু চাইছেন না ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, যার ফলে কিন্তু এবার গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন ডক্টর ইউনূস। তাই দর্শক, ভিডিওর শুরুর অংশ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি একেবারে ভিতরের খবরগুলি ভালো করে জানতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে আসি একে একেই। আর মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল এবং সর্বশেষে 18 তারিখে যে হরতাল ঘোষণা করেছে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা, দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন। এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা। এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা। তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। আপনারাই নেতা। আপনারা আবার কিসের নেতা খুঁজবেন, কাকে নেতা খুঁজবেন? কেউ যদি আপনার খোঁজ খবর না নেয়, কেউ যদি চলে যায়, তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে। যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে গেছে সে চলে যাবে। যাওয়ার ছিল, এই জন্য সে চলে গেছে, সে আসবে না। এখন কি আওয়ামী লীগ থাকবে না? না, থাকবে, নেতৃত্ব দিবে। আপনি নেতা, আপনি নেতৃত্ব দিবেন। কেউ যদি থাকতে না চায় তাকে কি রাখতে পারবেন? এই যে গান শুনছেন না, যে শিকল বেরি দিলে কি আর বেঁধে রাখা যায় যদি না থাকিতে চায়। যে থাকতে চায় না সে চলে গেছে, খবর নিবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি থাকবেন, আপনি নেতৃত্ব দিবেন। আপনার নেতৃত্বেই 75 সালে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 90 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 111 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে। আপনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা। আপনারা হচ্ছেন খাঁটি সোনা, আপনারা হচ্ছেন হীরা মুক্তা। সো আপনারা যখন আন্দোলনে নামবেন তখন এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয় আর সেই আন্দোলন যখন জমে যায়, তৃণমূলের আওয়ামী লীগ যখন রাজপথে নামে, ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনে পরাজিত হয়েছে। ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে। আওয়ামী লীগ কখনো হারে নাই, ইনশাল্লাহ এবারও হারবে না। আপনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিন। আর নেতাকর্মীদেরকে আমরা বলবো যে নেতাকর্মী ভাইয়েরা, এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো, অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা। যারা এখনো খোঁজখবর রাখেন নাই, খোঁজখবর নেন নাই, আপনাদের নিজের সম্পদ বাঁচাতে, নিজের ইজ্জত বাঁচাতে, নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে। আমি একটা বার্তা দিতে চাই নেতাদেরকে, এমপি মন্ত্রীদেরকে, ভাই আমি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি। প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো গ্রুপে যাওয়ার। অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি 2-1টা জায়গায় যাওয়ার চেষ্টা করি, যাই। তাদের কথা ভাষা আমি বুঝি। আপনি যত বড় নেতাই হন না কেন, পার্টি অফিসে যাইলে কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান। তাদের ক্ষোভের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই আন্দোলন তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন ব্যর্থ হবে না, সাকসেস হবে, ইউনূস বেগে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন, নেতাকর্মীদের পাশে খোঁজ খবর রাখুন, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসতে চাই। আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন। আর সারা বাংলাদেশে ইউনূসের প্রতি যে পরিমাণ অসন্তোষ বাড়ছে, মানুষ ইউনূসের প্রতি
মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে, ইউনূস এই দেশ থেকে পালাবার পথ পাবে না। সেনাবাহিনী ইউনূসকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেনাবাহিনী অলরেডি তাদের সাপোর্ট ইউনূস থেকে উঠিয়ে নিয়েছে। সো যে কোনো সময় ইউনূসের পতন একদম, একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয়, হঠাৎ করে দেখবেন যে ভাতটা মনে হয় যে বালির ভাত, মনে হয় যে আছে অনেক বিশাল বড় ভাত, হঠাৎ করে দেখবেন সেই ভাত ছুটে গেছে। সো একইভাবে ইউনূসের ভাত যেদিন ছুটে যাবে, আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ঢাকার দিকে রওনা ঘোষণা করবে, মাস টু যমুনা ঘোষণা করবে, ঢাকাতে চলে আসবে, ইউনূস পালানোর পথ পাবে না। ইউনূসের ভাত, সেই ভাত বালির ভাত ভেঙে যাবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে সকলকে বলবো, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ঘোষণা হয়েছে, এই দেশ রক্ষা আন্দোলন, জনগণের আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সফল করি। আগামীকালকে বুধবার বঙ্গবন্ধু কন্যা দেশত্বে শেখ হাসিনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, বক্তব্য দিবেন। আপনারা সেই বক্তব্যটি সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন, সব জায়গা প্রত্যেকটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন এবং এই আন্দোলনে সকলে অংশগ্রহণ করে 18 তারিখের হরতাল সফল করে, মশাল মিছিল সফল করে ইউনূসের বিদায় ইনশাল্লাহ আমাদের নিশ্চিত করতে হবে। তবে আমাদের দেশ রক্ষা পাবে, গণতন্ত্রের রক্ষা পাবে, এদেশের জনগণ রক্ষা পাবে। সেই আন্দোলনের সকলে শরীর থেকে আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল, ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে। আমি কেন বললাম এই কথাটি, এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে। আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে, সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন কোটা বিরোধী কোনো আন্দোলন নয়, এখানে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদেরকে হত্যা করতেছে, যে আপনারা আপনাদের সন্তানদেরকে সেফটি নিয়ে যান, ছাত্ররা যেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন এই ফাঁদে পা না দেয়। কিন্তু ঠিকই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনার মগজ ধুলাই করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি কিভাবে? যেমন আপনার বলা হয়েছে যে এমুক জায়গায় গণহত্যা চলতেছে, এমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে, এরকম গুজব কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয়। তখন কিন্তু আপনার ছাত্ররা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং কি এমনও ছাত্রদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে, যদি এই আন্দোলনে যোগ না দেয় তাহলে তাদের আইডি বাতিল করে দিবে। এরকম অনেক মেসেজ কিন্তু ছাত্রদের ফোনে এসেছে। অনেকে আপনার দায়বদ্ধতা থেকে গিয়েছে, অনেকে আপনার তাদের আইডি বাঁচাতে গিয়েছে। যেমন তারেক বলছে না যে লক্ষ লক্ষ ভুয়া আইডি কার্ড বানিয়ে তারপর ছাত্রদেরকে রাস্তায় নামাইছে, আসলে এটিই ছিল মূল ষড়যন্ত্র। এবং কি এই ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু একটি আপনার বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু আসলে সেটি ক্ষমতাচ্যুত নয়। শেখ হাসিনা যে আপনার ভারতে চলে গেছে, এখন যে শুধু বলতেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই ফেরত চাই, ভারত কেন ফেরত দিবে? এটা আমার আপনার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন। শেখ হাসিনাকে ভারত কারা রেখে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান, উনি তো বাংলাদেশ থেকে উনাকে ভারতে পাঠিয়েছে সেফ এক্সিটে। এবং কি এই কথা আমরা পরে শুনেছি, উনি কিন্তু প্রথমে এই কথা বলেনি। তার মানে ওই 5 তারিখে দুই দেশের সেনাপ্রধানেরই আপনার তাদের যোগাযোগ রক্ষা ছিল, তারা আপনার যোগাযোগ রক্ষা করেছে এই সময়টাতে। তার মানে তাদের যোগ সাজেছে বা তাদের প্ল্যানেই শেখ হাসিনা কিন্তু ভারতে যায়। আর শেখ হাসিনা যদি ভারতে না যাইতো তাহলে আজকে আন্দোলনের এত মাস পরে মানুষের ভুল কিন্তু ভাঙতো না, মানুষ কিন্তু ভাবতো যে শেখ হাসিনা ঠিকই মানুষ মারছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে মিনিটের সংখ্যা বলা হচ্ছে যে প্রায় 1500 মারা গেছে, সেটি আপনার 700-এর মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়েছে। কয়েকদিন পরে এটা আরো অনেক কমবে। তার মানে কি অনেক মৃতের সংখ্যা দেখানো হয়েছে যারা আপনার ডায়রিয়া কলেরায় মারা গেছে, সেগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু মামলা বাণিজ্য এবং কি দান্দা করার জন্য। আসলে সব আস্তে আস্তে সত্যটা কিন্তু বেরিয়ে আসতেছে। এবং আমি কেন বললাম যে শেখ হাসিনার আশাটাও অনেকের কাছে সারপ্রাইজ হবে। কিভাবে হবে? উনি বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী, ওনার কোনো রিজাইন পেপার নেই, উনি যে রিজাইন করেছে সেটিও নেই। উনি যদি 5 তারিখে রিজাইনও করতেন, তারপরেও দেশের সংবিধান অনুযায়ী যেহেতু তারা এক দফা দিয়েছিল, উনি যদি ওই দিন রিজাইন করতেন তারপরও ওনার কাছে 3 মাস সময় থাকতো। 3 মাসের ভিতরে একটি নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে তারপর উনি বিদায় নিত অথবা উনি রাজনীতি থেকে অব্যাহতি নিত। কিন্তু এগুলো কিছুই কিন্তু করা হয়নি। বিপ্লব আরো অনেক দেশে হয়। আপনি যদি বলেন যে বাশার আল আসাদের তুলনা যদি শেখ হাসিনার সাথে যান, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। বাশার আল আসাদ কিন্তু ঠিকই তার পরিবার নিয়ে 58 বছর ক্ষমতা চালাইছে, শেখ হাসিনা চালাইছে জীবনেও না। তারা 21 বছরের উপরে আপনার ক্ষমতার বাইরেই ছিল। তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগ একদম দোয়া তুলসী পাতা। তাদের ক্যাবিনেটের অনেকেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এটা আমরা আগেও বলেছিলাম যে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, তারা দলের ইমেজ নষ্ট করতেছে, তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে। শেখ হাসিনা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স নিয়েছিল, কিন্তু সেই সময় আর পায়নি। এখন অনেকে বলবেন শেখ পরিবার তো দুর্নীতি করছে, এখন পর্যন্ত যদি করে থাকে আপনারা প্রমাণ দেন।
প্রমাণ দেন, বিচার করেন, সমস্যা নাই। এখন পর্যন্ত কি সেই প্রমাণ দিতে পারছেন? এখনো টিকাইতে পারেন নাই। শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার একটি প্রজেক্ট থেকে দুর্নীতি বের করে দেখা। অনেক সাংবাদিকরা বলে যে আমরা ব্যক্তিগতভাবে বিলিভ করি যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ণ না, কিন্তু তার ইয়াতে যারা ছিল ক্যাবিনেটে তারা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনটি হয়েছে এগুলোর ফলাফল এই দেশের জনগণ কি পাইছে? কিছু পাইছে? পায় নাই। তার মানে শেখ হাসিনা দেখবেন যে বৈধভাবে এসে আপনার ক্ষমতা গ্রহণ করবে, এটা আপনি ধরে রাখতে পারেন। আর যদি না হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচন দিতেই হবে। দেখবেন ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ সিট সারা বাংলাদেশ থেকে তারা পাবে। তার মানে তাদেরকে মাইনাস করার কিন্তু সুযোগ বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশে থেকে যদি কোনো দল করে তাহলে সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে যেতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে না। এটাই সত্য কথা দিন শেষে। মানে অনেকেই তো লাফালাফি করতেছেন না যে ক্ষমতায় চলে আসছি, আইসা পড়ছি, এই তো এগুলো স্বপ্ন বাদ দেন, এখনো সময় আছে। ক্ষমতা বহু দূরে, দেখেন সামনের দেশের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন। এখন তো মানুষ বলে না যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে চাই। কেন বলে? মানুষ শেখ হাসিনা শাসন আমল দেখছে, মানুষ নিরাপত্তা পেয়েছিল। শেখ হাসিনা যাকে ধরার কাম তাকেই ধরছে, কিন্তু দেশের জনগণ নিরাপদে ছিল। এটাই সত্য কথা। এই দেশের জনগণ নিরাপদে ছিল। এখন কই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, দৈনিক মানুষ হত্যা করতেছে, গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখতেছে, থানায় আপনার মানুষ মারতেছে। কেন এগুলো? এগুলো এই বাংলাদেশ চাওয়ার জন্য কি আপনারা এই লাল স্বাধীনতা আনছেন? লাল স্বাধীনতা কিন্তু শেষ, ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, এগুলো শেষ। এগুলো যদি মনে রাখেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, আমি মনে করি। এখনো সামনে দেখতে থাকেন দেশের পরিস্থিতি কি হয়। বলতেছেন না শেখ হাসিনার যাওয়াটা যেমন একটা সারপ্রাইজ ছিল, শেখ হাসিনার এই বাংলাদেশে আসাটাও দেখবেন একটা সারপ্রাইজ হয়ে থাকবে বলে আমি মনে করি। ইয়েস, আপনি সংস্কার চান, আমরা সবাই সংস্কার চাই, কিন্তু সংস্কারও করবেন না, নির্বাচনে দিবেন না, শুধুমাত্র ক্ষমতায় থাকবার চেষ্টা করবেন। সেটাকে যেই সমর্থন করুক না কেন, ইউ করুক আর আমেরিকা করুক আর ভারত করুক আর পাকিস্তান চীন করুক, কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না। এবং আইসিসির বক্তব্য হচ্ছে যে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যকার উত্তেজনা কমাতে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাজ করা উচিত। উভয়ের মধ্যে অনাস্থা কাটিয়ে সম্পর্ককে ভালো অবস্থানে নিতে ইউর উচিত হবে দুপক্ষের উপরই প্রভাব খাটানো। তারা বলছে যে সংস্কারের জন্য একটা জানালা উন্মুক্ত হয়েছে, কিন্তু সবার মাথায় রাখা দরকার যে সংস্কার হচ্ছে একটা ধারাবাহিক বিষয়। এটাকে আপনি কোথাও ফুল স্টপ দিয়ে থামাতে পারবেন না। আর এখন সরকার সংস্কার করলে কতদিন ক্ষমতায় থাকবেন? 1 বছর, 2 বছর, 3 বছর একটা নির্বাচিত সরকার হবে, তারা এটাকে বাতিয়ে দিবে। আপনি কি করবেন? কাজেই এটা আসলে, এবং এই সরকার যদি ডেলিভার করতে পারতো, ফাংশন করতে পারতো, মানুষ সাথে তাদেরকে সময় দিত। সো আইসিসির বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে তাদের হানিমুন পিরিয়ড শেষ। শুধু প্রতিষ্ঠিত সংস্কারগুলো সম্পন্ন করেনি নয়, বরং দৈনন্দিন শাসন ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উপর জনগণের চাপ আসছে। এসব চাপের একটি স্বচ্ছ নতুন এসব চাপের একটা নতুন বিষয় হচ্ছে বা দিক হচ্ছে নতুন জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে দেশের প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী প্রশাসনের চাপ কমে বাড়ছে। বিএনপি আসলে ইতিমধ্যে বলেছে যে জুলাই আগস্টের মধ্যে সময় এবং আগস্টের মধ্যেই আসলে তারা নির্বাচন চাইছে। তো রাজনৈতিক অঙ্গন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের প্রায় হারিয়ে যাওয়া নেতাদের পলায়ন এবং দেশের ভেতরে দলটির কর্মকাণ্ড অনেকটাই বন্ধ হয়ে যায় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এই দলটি ভবিষ্যৎ সরকার গঠনের অপেক্ষায় আছে বলে ব্যাপকভাবে মনে করা হয়। ক্রাইসিস গ্রুপের মতে মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জের মধ্যে আছে অপতথ্য এবং প্রতিবেশীর অপতথ্য বা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রতিবেশীর উদ্বেগ মোকাবেলার বিষয়। দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন চালানোর অভিযোগ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। অভিযোগের অধিকাংশ আছে আওয়ামী লীগের সমর্থক এবং ভারতের কাছ থেকে। আমি আরো বিশেষ করে বলে এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গ থেকে, এবং দেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং হাসিনার সরকারের ব্যক্তিগতভাবে শেখ হাসিনার অত্যন্ত একনিষ্ঠ সমর্থক, এবং ক্ষমতাচ্যুত সরকারের প্রতি নয়াদিল্লির সমর্থন বাংলাদেশিদের মধ্যে তৈরি করেছে গভীর নেতিবাচক একটা প্রতিক্রিয়া। আমরা জানি সবাই, এবং ভারত প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে খাটো এবং আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে এমন ধারণায় গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়িয়ে তুলেছে। অবশ্য ভারত শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি, বাংলাদেশিদের সেদের ভিসা পাওয়াও বেশ জটিল করে দিয়েছে, এবং পাশাপাশি নিয়মিতভাবে সংখ্যালঘু এবং ধর্মীয় অধিকার নিয়ে ঢাকার সমালোচনা করছে। পাওনা আদায় নিয়ে জটিলতার জেরে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ আটকে দেয়া এবং সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দেয়া নিয়ে বিতর্ক দুই দেশের সম্পর্কের মধ্যে একটা উত্তেজনাকর নতুন মাত্রা যুক্ত করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের কি করা উচিত? ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে কারো কারো প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ততা ছিল। এখন ইউর উচিত, যেটা আইসিসির মতে, দেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গে নিজেদের যোগাযোগ বাড়ানো, যাদের মধ্যে ছাত্রনেতা এবং ইসলামপন্থী গোষ্ঠী রয়েছে। এরা এখন বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটের একটা অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তো সর্বশেষ যেটা তাদের বক্তব্য, সেটা হচ্ছে যে হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি যারা অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিভিন্ন দেশের সম্পদ করেছেন, সেসব দেশ নিজ নিজ দেশ থেকে সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারকে সক্রিয়ভাবে সহায়তা করতে পারে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নয়নের কাজ করতে পারে। ইউরোপীয় কূটনীতিকরা নয়াদিল্লির কাছে জোর দিয়ে বলতে পারে আওয়ামী লীগ এখন আর তাদের জন্য কোনো কার্যকর কৌশল নয়। যদিও ইউরোপের কয়েকটি দেশ তাদের সহায়তা হ্রাস করছে, আমরা জানি যে অনেক দেশে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের জন্য সেই অর্থে কোনো অর্থ বরাদ্দ রাখবে না, কোনো সহায়তা রাখবে না। এরপর রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে দীর্ঘমেয়াদী দাতাদের একটি ইউনিয়ন, আমরা জানি সবচেয়ে বড় দাতা মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারপরে ইউ কিন্তু সহায়তাটা যেন অব্যাহত থাকে, সেটি আইসিসির পরামর্শ আমাদের সকলের। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? ডক্টর ইউনূসের এই মুহূর্তে কি করা উচিত? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।